সারা দেশে নিরাপত্তায় কাজ শুরু করেছেন আনসার সদস্যরা। ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে সহায়তা করছে শিক্ষার্থীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েক জেলায় দিনরাত পাহারা দিচ্ছেন স্থানীয় যুবকরা। বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের প্রত্যাশা। কোটা সংস্কার আন্দোলনে দ্রোহ কাব্যের রচয়িতা রংপুরের আবু সাইদ সকল শহীদদের মেধা যোদ্ধা খেতাব দেওয়ার দাবি। সহপাঠী মেধা যোদ্ধার লিস্ট থাকবে এবং আবু সাইদকে অবশ্যই সেখানে বীর খেতাব একটা যুক্ত করতে হবে। এই দিন আবু সাইদ ভাইয়া মারা গেছে, ওই দিন আমাদের শোক পালন দিবস করা হোক। বীর হিসেবে বীরের মর্যাদা যেন সরকার দেয়। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সারা দেশে দ্বিতীয় দিনের মতো খোলা সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অফিস। সড়কেও কর্মব্যস্ত মানুষের ছোটাছুটি। মেট্রোপলিটন সিটি ও জেলায় বেড়েছে বাস চলাচল। এছাড়া শহরে ছোট আর ব্যক্তিগত যানবাহনের চলাচল বেশি। বিভিন্ন জায়গায় আনসার সদস্যদের ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্ভাবনাময় আরও মানবিক রাষ্ট্রের প্রত্যাশায় সবাই। পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে থানাগুলোর নিরাপত্তার দায়িত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। মুন্সিগঞ্জে গতকাল বিকেলে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যোগ দেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। অভিযানে শহরের ধ্বংসস্তূপ ও আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হতে শুরু করেছে। ঢাকার কেরানীগঞ্জে সকাল থেকে কেরানীগঞ্জ, কদমতলী, গোলচত্বর সহ বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছায় ট্রাফিকের কাজ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন দায়িত্ব পালন করছে স্থানীয় শিক্ষার্থীরা। রাজশাহী নগরীর তালাইমারি, ফদরা, রেলগেট, জিরো পয়েন্ট সহ বেশ কিছু জায়গায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। এছাড়া শহরের কুমারপাড়া, সাহেববাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় অংশ নেয় তারা। সড়কে চলাচলরত যানবাহন, যাত্রী ও পথচারীদের সুবিধার্থে রাজবাড়ীতে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে রোভার স্কাউট, আনসার সদস্য সহ রাজনৈতিক দলের কর্মীরা। সকালে রাজবাড়ী শহরের বড়পুল থেকে রেলগেট এলাকা পর্যন্ত কয়েক ভাগে বিভক্ত হয়ে কাজ শুরু করে স্বেচ্ছাসেবীরা। পরে তাদের সাথে যুক্ত হয় আনসার সদস্যরা। ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে শহরের পায়রা চত্বর, প্রেরণা ৭১ চত্বর, হামদহ, আরাবপুর সহ কয়েকটি এলাকায় সড়ক পরিষ্কার করতে দেখা যায় তাদের। দর্শক, আমরা চট্টগ্রাম এবং রাজশাহীতে যেতে চাই। চট্টগ্রামে আনসার সদস্যদের সহযোগিতা করতে এগিয়ে এসেছে শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী শহীদুল সুমন সেখানে রয়েছেন। সুমন, নগরীর নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম কিভাবে চলছে এবং থানাগুলোর কি অবস্থা সেখানে? ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি নগরীর ২ নম্বর গেট এলাকায়। এখানে আসলে ৪টি সড়কের সংযোগস্থল, ফলে এই জায়গাটি থেকে ট্রাফিকের যে অবস্থা সেটি আসলে চাপ খুবই বেশি রয়েছে। এবং সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই যে বিশাল ট্রাফিক ব্যবস্থাপনার যে দায়িত্ব সেটি তারা কাঁধে তুলে নিয়েছেন। এবং দেখছেন আপনি এখানে তারা সুশৃঙ্খলভাবেই কিন্তু কখনো লোক পারাপারের ব্যবস্থা করে দিচ্ছেন, কখনো বা তারা যে ট্রাফিকের নিয়ন্ত্রণ সেটি তারা করছেন। যদিও তাদের পাশাপাশি আনসার সদস্যরা এখানে আছেন, তবে তাদের সংখ্যা একেবারে কম থাকার কারণে সেটি তারা আসলে খুব ভালোভাবে যে আসলে করতে পারছেন। অর্থাৎ ৪ জন আনসার সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। সেক্ষেত্রে তাদের মাধ্যমে আসলে এত বড় একটি বিশাল দায়িত্ব সেটি পালন করা আসলে সম্ভব হচ্ছে না। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। আপনারা আসলে কোন কোন দায়িত্বগুলো পালন করছেন? আমরা আসলে ট্রাফিক নিয়মগুলো পালন করার চেষ্টা করতেছি।
আর হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজগুলো ওই কাজগুলো করার চেষ্টা করতেছে। এখানে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের ভাই ও বোনেরা সবাই মিলে ট্রাফিক সিগন্যাল মানার খুব ভালোভাবে হচ্ছে আমরা এই পদক্ষেপগুলোর চেষ্টা করতেছি। আরেকজন শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাই কি করছেন আপনারা, কোন কোন দায়িত্ব? আমরা এখানে এসে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা আছে তারা এখানে আন্দোলন করছে, তারা তাদের মতামত জানাচ্ছে সরকার মানে এখানে কি করা হচ্ছে আমাদের দেশে তো সরকার গিয়েছে, কিন্তু এখন আমরা আমাদের দেশ কিভাবে সুন্দর করে এই স্বাধীনতাটা রক্ষা করব তাই সে বিষয়ে আছি এখানে। আর আমরা এখানে ওদেরকে আমরা করতে আমরা তাদেরকে জুস পানি সব যা আছে আমরা ওদেরকে আসলে শুনছিলেন যে এই শিক্ষার্থী আসলে বলছেন অন্যান্য শিক্ষার্থীরা যেখানে আসলে তারা বিভিন্ন ধরনের ট্রাফিকের ব্যবস্থা কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, পাশাপাশি তারাও আসলে তাদেরকে পানি কিংবা জুস অন্যান্য খাবারগুলো দিয়ে তাদেরকে সহায়তা করছে। সব মিলিয়ে আসলে শিক্ষার্থীরা নানা জায়গায় তাদের যে দায়িত্ব সেটি তারা আসলে পালন করছেন। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার রাজশাহী যেতে চাই, শহরের পরিস্থিতি জানবো। সেখানকার আমার সহকর্মী তারেক মাহমুদ আছেন সেখানে। তারেক, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা গেছে কিনা বা স্কুল কলেজে কি উপস্থিতি বেড়েছে কিনা, কি দেখছেন আপনি? ইশরাত, এখন পর্যন্ত নগরবাসীর যে নিরাপত্তা সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একদম সম্পূর্ণ যে নিশ্চয়তা সেটি কিন্তু হয়নি। তবে শিক্ষার্থীরা নতুন একটি পরিবর্তন এসেছে, শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, তারা কিন্তু ট্রাফিক ব্যবস্থার যে দায়িত্ব এবং শহর পরিষ্কার করার যে দায়িত্ব এবং অন্য অন্য যে সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে সেই জায়গাগুলোতে কিন্তু শিক্ষার্থীরা গত রাত জেগে কিন্তু পাহারা দিয়েছে বিভিন্ন লুটপাট এবং অরাজকতা ঠেকাতে। এবং সেই সাথে সাথে রাস্তায় রাস্তায় রাজশাহীর মোড়ে মোড়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা সকাল থেকে কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে। এবং অন্যদিকে সকাল থেকে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছি এবং অনেকে ক্লাসে ফিরতে শুরু করেছেন, তবে সেটি কিন্তু অনেকটাই কম। এবং আরেকটি বিষয় বলে রাখি, সকাল থেকে আমি যেমনটি দেখেছি যে রাজশাহীর বিভিন্ন মোড়ে মোড়ে যেমন তালাইমারি, ভদ্রা, রাজশাহীর সাহেববাজার, 0 পয়েন্ট এলাকায় কিন্তু শিক্ষার্থীরা সকালে নেমেছেন। তারা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু শুরু করেছেন এবং গোটা শহরব্যাপী কিন্তু তারা কার্যক্রম করবেন, তারা আমাকে কিন্তু তেমনটি জানিয়েছেন। এবারেও যেমনটি দেখেছি যে তালাইমারি, ভদ্রা এবং সাহেববাজার, রেলগেট, এখন রয়েছি রাজশাহীর সিএনবি এলাকায়। এইখানে যেমনটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আনসার সদস্যদের পাশাপাশি কিন্তু তারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছেন। বলা যায় যে শিক্ষার্থীরা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষায় কিন্তু এগিয়ে এসেছেন এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে রাস্তাঘাটে কিন্তু শিক্ষার্থীরা নেমে পড়েছেন, তারা কিন্তু কাজ করছেন এই সংকটকালীন সময়ে। ইশরাত। তারেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমার সহকর্মী আকলাকুস সাফার কাছে যেতে চাই। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম কথা বলছেন, আমরা তার কথা শুনতে চাই। বলে কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, তখন আপনি যেটি জানতে চেয়েছিলেন যে মিটিংটি হওয়ার কথা, অন্তর্বর্তীকালীন সরকারের যে পূর্ণাঙ্গ রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, সেই যে মিটিংটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং তারা মিটিংয়ের দিকেই যাচ্ছেন। সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম আমার সঙ্গে আছেন, আমি তার কাছ থেকেই জানতে চাই। সার্জিস, একটা বিষয় যে গতকালকে যে বঙ্গভবনে মিটিং হলো এবং সেই মিটিংয়ে আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের যে প্রস্তাব করে সেই সিদ্ধান্ত হয়েছে এবং উনি শিগগিরই আসছেন। অন্য যারা থাকবেন এই বিষয়ে আপনারা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথেও আপনারা কথা বলবেন, সেগুলোর আসলে কতটুকু অগ্রগতি হলো এবং কি পরিকল্পনা? দেখুন, আমাদের বাকি যে প্যানেলটি থাকবে সেই প্যানেলে কারা থাকবে সেটি নিয়ে আমরা আসলে সকলের মতামতের ভিত্তিতে এমন একটি অন্তর্বর্তীকালীন সরকার গড়তে চাই যেটি নিয়ে আসলে মানুষের একটা আস্থার জায়গা তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা বিভিন্ন যারা দল রয়েছে রাজনৈতিক দল তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি, অন্তত যেই মানুষটি সেখানে থাকবে তাকে নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে সেই বিষয়টি নিয়ে আমরা সবার সাথে কথা বলছি। প্রায় বলা শেষের দিকে, আমরা আজকে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বিকালের মধ্যে আমরা আমাদের এই নামগুলো কনফার্ম করে আসলে প্রকাশ করার প্রক্রিয়াটিতে যাব। তো আশা করি পুরো দেশের মানুষের সামনে অন্তত আমরা এরকম একটি প্যানেল দিতে পারবো যেই প্যানেল নিয়ে এই দেশের অধিকাংশ মানুষের ওই আস্থার জায়গাটি রয়েছে। দেশে তো এখন কোনো সরকার নেই, অ্যাডমিনিস্ট্রেশনও কাজ করছে না। অ্যাকচুয়ালি আমরা দেখছি শিক্ষার্থীরাই বিভিন্ন জায়গায় কিছু দায়িত্বগুলো পালন করছে। সেই জায়গায় আজকের মধ্যে, কারণ পুরো দেশের মানুষের মধ্যে এবং দেশের বাইরেও কিন্তু এক ধরনের একটা যে শঙ্কার কথা অথবা এক ধরনের আগ্রহের জায়গাটা আছে যে আজকের মধ্যেই হচ্ছে কিনা, অ্যাকচুয়ালি বাংলাদেশ কখন সরকার পেতে যাচ্ছে, এটা কি বলতে পারেন কিনা যে আজকের মধ্যে হবে? আচ্ছা, গতকালকে আমাদের যিনি এই
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গতকালকে একটি মাইনর অপারেশন হয়েছিল, তো তিনি আজকেই দেশে ফিরবেন। আসলে আজকে আমরা আশা করছি তিনি রাতে ফিরবেন অথবা আগামীকালকে ভোরের মধ্যেই তিনি ফিরবেন। সেই জায়গা থেকে আমাদের যে শপথ গ্রহণের যে প্রক্রিয়াটি সেটি আগামীকালকে হয়তো হতে পারে, কিন্তু এই যে পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি আমরা আজকেই দিয়ে দিব। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে হাসনাত আবদুল্লাহ আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক। তার কাছে একটি বিষয় আমি আলাদা করে জানতে চাই, সেটি হচ্ছে যে আরেকটা বিষয় তৈরি হয়েছে, বেশ কিছু সহিংসতা নাশকতার ঘটনা তো ঘটেছেই, আপনারা বারবার বলেছেন যে এগুলোরও বিচার করা হবে এবং এগুলো কোনোভাবেই কাম্য নয়। একটা মানুষের মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে কোনোভাবে অন্য কোনো দলের দিকে চলে যাচ্ছে কিনা, ছাত্রদের বাইরে চলে যাচ্ছে কিনা। দেখুন, আমরা যে প্যানেলটাকে প্রস্তাব করতে যাচ্ছি বা প্যানেলটা কালকে প্রকাশ করতে যাচ্ছি, সেই প্যানেলটা হবে সর্বজন গ্রহণযোগ্য। যে ইকোনমিক্সে বেস্ট তাকে ইকোনমিক সেক্টর দেখানোর জন্য দেওয়া হবে, যে লিগ্যাল সেক্টরে বেস্ট তাকে লিগ্যাল সেক্টরে দেখার জন্য দেওয়া হবে, যে হচ্ছে এডুকেশন সেক্টরে বেস্ট তাকে এডুকেশন সেক্টরে দেওয়া হবে। কারণ আমরা দেখেছি গত 16 বছর ধরে আমাদের যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, যাতে এই ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আশ্বাস আসে, বিশ্বাস আসে, যার কারণে প্রত্যেকটি যেই জায়গায় যে বেস্ট তাকে সেই জায়গায় দেওয়া হবে, যাতে করে সর্বজন গ্রহণযোগ্যতা পায়। সেই জন্য যে দলীয়করণের একটি ব্যাপার থাকে, যে এতদিন পর্যন্ত একটা বাইনারি অপোজিশন ছিল, যে এই পরিবারতন্ত্র না হয় ওই পরিবারতন্ত্র, এই দুই পরিবারতন্ত্রের ঊর্ধ্বে উঠে সর্বজন গ্রহণযোগ্য ছাত্র জনতার উপস্থিতিতে, ছাত্র জনতার অংশগ্রহণে একটি সর্বজন গ্রহণযোগ্য একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিশ্বাস করে আমরা নিশ্চিত করতে পারবো। সেক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো চাচ্ছেন তাতে করে সংবিধানের বড় ধরনের যে আপডেটেশন অথবা পরিবর্তনের দরকার হতে পারে, সেই জায়গাটি একটু সময় বেশি লেগে যাবে মনে হচ্ছে না? দেখুন, সংবিধান হচ্ছে মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়, আমাদের দেশের জন্য হচ্ছে যেই জিনিসটা হচ্ছে কল্যাণ করে। এখন আমাদের দ্রুততম সময়ে যে প্রবলেমগুলো এখন আমাদের এসেছে, জনজীবনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ভেঙে গিয়েছে, পুলিশ ডিসলভ হয়ে গিয়েছে, সেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষা এই ব্যবস্থাটি ল অ্যান্ড ডিসঅর্ডারকে আবার হচ্ছে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য সংবিধানের যেই জায়গাগুলোকে খুব দ্রুততম সময়ের মধ্যে অ্যাড্রেস করা যায়, সেগুলো লিগ্যাল অ্যাডভাইজারদের পরামর্শক্রমে সেই কাজগুলোকে দ্রুততম সময়ে করে ফেলা হবে। হাসনাত, আপনাকে ধন্যবাদ। ইশরাত, আমরা কথা বলছিলাম দুই সমন্বয়কের সঙ্গে, আমার মনে হয় আর কিছু বলার প্রয়োজন নেই, তারাই সব বলেছেন। সাফা, ধন্যবাদ আপনাকে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় এবং ধর্মীয় উপাসনালয় রক্ষায় আজও রাতভর পাহারায় ছিলেন বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। শেরপুরে 200 বছরের পুরনো রঘুনাথ জিওর মন্দিরে লোকজন নিয়ে পাহারায় ছিলেন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম মাহবুবুর রহমান। অন্যান্য উপাসনালয়েও গত 2 দিন রাত ধরে একই চিত্র। সরকার পতনের পর দুর্বৃত্তের হামলায় লুটপাট রোধ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় শিক্ষার্থী সহ মাদ্রাসা শিক্ষক, মুসল্লি ও স্থানীয়দের এমন উদ্যোগ। সময় কাটাতে সড়কে চলে ক্রিকেট খেলা। জেলায় এখন পর্যন্ত কোনো মন্দির বা উপাসনালয়ে অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। কুমিল্লা নগরীর বেশ কয়েকটি মন্দিরে গত রাতেও পাহারা ছিল মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। রাত 10টা থেকে কান্দিরপাড়, কাত্তায়নী, কালীবাড়ি, রাজরাজেশ্বরী কালীবাড়ি ও রাম ঠাকুর আশ্রমে ছিল কড়া পাহারা। গির্জাগুলোতেও ছিল নিরাপত্তা। তবে চলমান সহিংসতায় এখনও আতঙ্কে ভিন্ন ধর্মাবলম্বীরা। দর্শক, আমরা নেত্রকোনায় যেতে চাই। নেত্রকোনায় রাষ্ট্রীয় সম্পদ ও মন্দির দিনরাত পাহারা দিচ্ছেন সচেতন নাগরিকরা। আমি আগেই জানাচ্ছিলাম, সেখানকার খবর জানাবেন আমার সহকর্মী কামাল হোসেন সেখানে রয়েছেন। কামাল, গতকাল থেকেই তো শহরের পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। কোথায় কি হামলা বা ভাঙচুরের কোনো খবর পেয়েছেন কিনা আপনি আমাদেরকে জানাবেন। নেত্রকোনাতে কিন্তু জেলা পুলিশ তারা কর্মবিরতি পালন করছে, ফলে শহরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই অরক্ষিত আছে। আমরা দেখেছি যে সাধারণ ছাত্র সমাজ এবং রাজনৈতিক যে ব্যক্তিগুলো আছেন তারা কিন্তু মন্দির, মসজিদ সহ সড়কের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং তারা সড়কগুলো পাহারা দিচ্ছেন। এই যে একটা মন্দির, নাগরা দুর্গা মন্দির, এখানে আমরা নেতৃবৃন্দকে পেয়েছি, জানতে চাইবো তাদের কাছে যে তারা কিভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। ধন্যবাদ। আপনারা জানেন যে 5 তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সমস্ত জেলা পর্যায়ে নির্দেশ দিয়েছেন জনগণের জানমালের হেফাজত করা, উপাসনালয়গুলি হেফাজত করা, সরকারি স্থাপনাগুলি যাতে রক্ষা হয় এবং সেই জন্য আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দকে উনি নির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক আমরা জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে এবং সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে আমরা সেই দিন থেকেই আমরা রাত দিন কাজ করে যাচ্ছি, যাতে জেলা পর্যায়ে
কোথাও স্থাপনার উপর হামলা না হয়, সরকারি বিশেষ করে সরকারি স্থাপনা, ধর্মাবলম্বীদের উপাসনালয়ে যাতে কোনো হামলা না হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্যে যাতে হামলা না হয় সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নেত্রকোনা থেকে এরকম বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, কোনো উপাসনালয়ে এখনো পর্যন্ত কোথাও হামলা হয় নাই। আমাদের নেতা কর্মীরা, বিশেষ করে অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দিন রাত প্রত্যেকটা মন্দিরে যে মাটি থেকে এককালে নুরুল দিন জেগে ওঠার ডাক দিয়েছিলেন, সেখান থেকেই নতুন বাংলাদেশের উত্তরণ ঘটিয়েছেন আবু সাইদ। কোটা সংস্কার আন্দোলন চলাকালে প্রথম শহীদ তিনি। তাকে বলা হচ্ছে আন্দোলন আর দ্রোহ কাব্যের রচয়িতা। তার দুই হাত তুলে শাসকের বন্দুকের সামনে দাঁড়িয়ে থাকার দৃশ্য নিরন্তর উদ্দীপনা দিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের। অভিভাবক আর সহপাঠীদের চাওয়া সাইদ সহ সকল শহীদকে জাতীয় মেধা যোদ্ধার বীর খেতাব দেয়া হোক। জাতীয় বীরের স্বীকৃতি ও সাহসের ইতিহাস সংরক্ষণের দাবি শিক্ষকদের। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বিক্ষোভের মুখে সবাই যখন পিছু হটল, নির্ভীক আবু সাইদ বুলেটের কাছে বুক পেতে দিয়ে যেন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন কবির অমর বাণী। দেহ ঝাঁঝরা হলেও প্রাণের বিচ্ছুরণ ঘটালেন দেশ জুড়ে। গণমাধ্যমের কল্যাণে এই ছবি ছড়িয়ে পড়লে জেগে ওঠে বিশ্ববিবেক। বিপ্লবের প্রতীক হয়ে ওঠেন একজন আবু সাইদ। মৃত্যুর এই ঘটনায় কোটা বিক্ষোভ রূপ নেয় বৈষম্য বিরোধী ও এক দফার আন্দোলনে। ঘটনা ধামাচাপা দিতে করা হয় বিতর্কিত এফআইআর এবং নাবালক আসামি। রক্তাক্ত জুলাই জন্ম দেয় ছাত্র জনতার অভ্যুত্থান। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় সরকার। জন্ম হয় আরেক বাংলাদেশের। একের পর এক যখন গুলি চলছে আর যখন হাত সোজা করে দাঁড়িয়েছিল, তখন সে শুধু আর একটা সময়ের বীর হয়ে থাকবে না, সে ইতিহাসের একটা প্রতিবাদী চরিত্র হয়ে থাকবে। এই বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তিনি আবু সাইদ কিন্তু আমাদের সমগ্র বাঙালিকে, বাংলাদেশকে জাগ্রত করেছে। সহযোদ্ধা, সহপাঠী আর সমন্বয়কদের মাঝে নতুন স্পৃহা জাগিয়েছেন সাইদ। কোটা বৈষম্যের বিরুদ্ধে নয়, সোচ্চার হতে হবে রাষ্ট্র সংস্কারে। তার প্রাণ উৎসর্গের দিনটিকে শহীদ দিবস এবং সাইদের মেধা যোদ্ধার বীর খেতাবে ভূষিত করতে চান তারা। মেধা যোদ্ধার লিস্ট থাকবে এবং আবু সাইদকে অবশ্যই সেখানে বীর খেতাব একটা যুক্ত করতে হবে। এই দাবিগুলো আমাদের অবশ্যই সরকারের কাছে থাকবে। আবু সাইদের শহীদের দিনটিকে এই 24-এর গণ অভ্যুত্থানের একটি দিবস হিসাবে যেন পালন করা হয়। যত ধরনের অন্যায় এখনো নেমে আসবে, ছাত্ররা কিন্তু বারবার এই আবু সাইদের মতো তারা কিন্তু প্রাণটা দিবে। পরিবারও চান সাইদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করুক রাষ্ট্র। একই দাবি শিক্ষার্থী আর অভিভাবকদের। নতুন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদের যেই দিন আবু সাইদ ভাইয়া মারা গেছে ওই দিন আমাদের শোক পালন দিবস করা হোক। যারা রাষ্ট্র পরিচালনা করবেন, হ্যাঁ, তাদের এই আশাগুলো, স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। আমার ছেলে প্রথম শহীদ হয়েছে, বীর হিসেবে বীরের মর্যাদা যেন সরকার দেয়। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ফাইনাল পরীক্ষার ফলের অপেক্ষায় ছিলেন সাইদ, যা প্রকাশের আগে মিলে গেছে অমরত্বের সনদ। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।